হাত ছাইড়া দে সোনার দেওরারে এই গানটিতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ইসলামউদ্দিন পালাকার। আজ তার জীবন কাহিনী জানতে পারবেন এই ভিডিওতে, দেখতে থাকুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক। আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, আমাদের শিক্ষকদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে আপনার মতো একজন মানুষের সাথে আমাদের হচ্ছে পরিচয় করে দিয়েছেন এবং আপনার সান্নিধ্য পাচ্ছি। এই জন্য স্যারদের আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে আপনাকেও অসংখ্য কৃতজ্ঞতা যে স্যার আপনি হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। তো স্যার হচ্ছে আমরা হচ্ছে স্যার আমাদের বিশ্বাস যে আজকে আমাদের খুব ভালো একটা জার্নি আমাদের হবে এবং আমরা হচ্ছে আপনার যে সাজানো যে একটা জ্ঞানের ভান্ডার অথবা সাজানো একটা পুষ্প উদ্যান, আপনার জ্ঞানের যে ভান্ডারটা সেটা আমরা খুব সুন্দর করে আমরা হচ্ছে ভ্রমণ করতে পারবো। এজন্য আমরা আশাবাদী এবং আপনি শুরুতেই আমাদের একটা কথা বলেছেন যে ওরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এটা আমাদের খুবই ভালো লেগেছে যে আপনি এত সুন্দর করে হচ্ছে প্রথমেই আপনার কথাটা আমাদের খুবই লেগেছে আর কি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার যারা আসছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা আছে ওদেরকে কিন্তু আমি স্যার বলি না, সবাই আমি ভাইয়ের মতো মনে করি। ওরাও আমার ভাই বলেই ডাকে, আমরা সবাই ভাইয়ের মতোই ডাকি। আমি শুধু এই যে ঢাকা ইউনিভার্সিটি এইটা না, আমার কথা হচ্ছে যে বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে। আমি যদি সবার ডাকে সাড়া দিতে পারতাম তা আমি আরও নিজে অনেকটা গর্ব মনে করতাম। কারণ আমি চাই যে আমাদের বাংলাদেশে যত ছাত্র আছে যে কোনো স্থান থেকে আমার ডাকে, আমি ওই জায়গাতে যেতে রাজি। আমি কিন্তু ছাত্রদেরকে নিয়ে কাজ করতে পারি, আমি আরও গর্বিত। আমি চাই যতদিন বেঁচে থাকি ছাত্রদেরকে নিয়ে যদি কাজ করতে পারি এটা আমার ভালো লাগবে, শান্তি লাগবে। আচ্ছা, প্রশ্ন করেন এখন কি জানা আছে বা আপনারা কি জানতে চান? কাছে প্রশ্ন আছে না? ভাই, আপনি আপনার পরিচয়টা আপনার নিজের মুখে একটু জানান। ওনার পরিচয় আমরা সবাই তো জানি। আমি শিল্পী ইসলামউদ্দিন পালাকার, আমার ঠিকানাটা হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ। আর গ্রাম বলতে হবে না, কারণ এমনিতে ইসলামউদ্দিন পালাকার কিশোরগঞ্জ করিমগঞ্জ হলেই চলে। ও গ্রামটা হচ্ছে আমার নোয়াবাদ, পোস্ট অফিস হচ্ছে পাড়াবালিয়া, তারপর থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ। আমি ইসলামউদ্দিন পালাকার, আমার পিতা ছিল পিতামিত, এখন পিতামিত হচ্ছে রবিউল। কতদিন আগে আমি 89 থেকে বলা শুরু করেছি। না না না, বাদ দিই, চলতেছি। আমি এখন বলতে পারবো না যে প্রতি বছর কতটুকু, তবে আমার মনে হয় আমি পর্যন্ত প্রায় কত হাজার রাত্র যে প্রোগ্রাম করছি এটা আমি নিজে বলতে পারবো না। কত হাজার যে করছি, যেমন আমি আগে বলছিলাম যে আমার শুরুতে পালাকার জীবন শুরুতে মাসে 35 দিনে করতে হয়েছে। যেমন দিনের বেলায় করছে এক জায়গায়, রাত্রে করছে এক জায়গায়, আবার দিনের বেলা এক জায়গায়, রাত্রে এক জায়গা। এমন হয়েছে বাড়ি থেকে একদিন বের হয়েছি, 8 দিন 7টা পরে ঘুরে আসছি। তো 7 দিনই প্রোগ্রাম করছি, এর মধ্যে দিনের বেলাও করছি। এই সময়ের সূত্র টানলে আমার মনে হয় কয় হাজার রাত্র যে আমি করছি এটা আমি নিজে বলতে পারি। না, এখন পেশাগত তো আমার অন্য পরিচয়, আমার পরিচয় একটাই, শিল্পী ইসলামউদ্দিন পালাকার, এটাই পেশা, আর কোনো পাশ নেই। পালা গানটাই এখন আমার কাছে পেশা। শিল্পী হওয়ার জীবনীটা কিভাবে শিল্পী হতে পেরেছে, কোন ঘটনার কারণে বা কিসের জন্য এই শিল্প থেকে কিভাবে শিল্পী হয়েছে? ইসলামউদ্দিন পালা খান যে নামটা আপনার, যে শিল্পী ইসলামউদ্দিন পালা খান। আমি পালা গানের আগে আমাদের দেশে কিন্তু আগে প্রচুর ঝুমুর যাত্রা পালা গান,
যেটা একটা যাত্রাপালা গানের মধ্যে প্রায় 20 থেকে 25 জন বা 24 জন 22 জন লোক লাগবে, 30-35 জন লাগছে, সব মিলে সহকারী টহকারী যা আছে সবাই মিলে 30-35 জন লোক লাগবে একটা দল গঠন করে। এটা হচ্ছে ঝুমুর যাত্রা। ওই পালা গানে কিন্তু এই ঝুমুর যাত্রা কিন্তু আবার এক একজনের চরিত্র এক একজনের, কেউ রাজা করতো, কেউ উজির করতো, কেউ দাসী করতো, কেউ রানী করতো, কেউ রাজকন্যা করতো। এভাবে চরিত্র মিলে প্রায় 17-18-20 জন লোক লাগবে। আমি কিন্তু আগেই ঝুমুর যাত্রা পালা, সর্বপ্রথম আমার ঝুমুর যাত্রা পালা হচ্ছে কাশেম মালা। কাশেম মালা ঝুমুর যাত্রা, কাশেম মালা। আমি এই ঝুমুর যাত্রাপালা করতে কিছুদিন পর আমার উস্তাদ এসেছিল আমাদের এলাকা এই পালাগান করার। ওটা কিন্তু আগে পালাগান বলতো না, ওটা কিন্তু ছিল কিচ্ছার পালা। আবার কেউ গ্রামে বলতো কিচ্ছা, কেউ বলতো কিচ্ছার পালা। তা এটা কিন্তু আমি কিন্তু এটা নাম দিচ্ছি যে পালাগান। পালাগান আকারে নিয়ে আসছি শুধু আমি, সর্বপ্রথম আমি পালাগান আবিষ্কার করেছি। তার কারণ হচ্ছে এটা কিন্তু আমরা প্রথম রাত্রে 10টা থেকে শুরু করি, একাধারে আমরা রাত্র কভার দিই। একটা পালাগান গানটা শুরু করার পরে যে পালাটা আমরা নিই, কিন্তু কিচ্ছার পালা বলতো আগে, কিচ্ছার পালা যে পালাটা আমরা শুরু করি একাধারা রাত্র প্রভাত। এই কারণে কিন্তু আমি নাম দিয়েছি এটা যে পালাগান। তার মাঝে মাঝে কিন্তু গান আছে, মাঝে মাঝে যেহেতু গান আছে, পালা তো বলতেই আছি, যেমন কাহিনী আমি একটু বলতেছি, মাঝে মাঝে আমরা গান দিয়ে দিচ্ছি। এই কারণে কিন্তু আমি এটার সাথে ম্যাচিং দিচ্ছি যে এটা পালা গান আকারে আমি ওটার নাম দিচ্ছি। আমি কিন্তু সর্বপ্রথম পালা গান আকারে নাম দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি। আর ওই গানটা আমার উস্তাদ করতে আসছে আমাদের এলাকায়। উনি যখন করতে আসছে তখন ওনার পালা গান দেখে আমার একটু ভালো লেগেছে। তখন আমার একটু সিদ্ধান্ত চলে গেল যে আমরা যে যাত্রা পালা করি তা 20 জন 25 জন 18 জন মানুষ, এই 20 জন 24 জন 18 জন মানুষ দিয়ে আমরা যাত্রা পালা করে হাজার হাজার মানুষ রাখি, ধরে রাখি। কিন্তু এই পালা গানের মধ্যে একজন লোকে হাজার হাজার মানুষ ধরে রাখতে পারে। যেমন আমি একাই, যেমন আমার উস্তাদ পালাগান করতে গিয়া অনেক ধরনের চরিত্র করে, সে পালাগানের মধ্যে যত চরিত্র আছে সে একাই করে, সে একাই চরিত্রটা পোড়ায় রেখে হাজার হাজার মানুষ সে আটকায় রাখতে পারছে মঞ্চে। তখন আমি চিন্তা করলাম যে পালাগানটা আমি এর আগে কখনো দেখি নাই। আমার উস্তাদ যে সময় করছিল এই সময় আমার প্রথম দেখা, তখন ওনার পারফরমেন্স দেখে আমি একটু ভালো লাগছে। কারণ আমি এখানেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি পালাগান শিখব। এর কিছুদিন পরে আমি তার বাড়িতে গেলাম, তার সাথে যোগাযোগ করলাম, করে উনি বলতেছে 1 বছর সময় লাগতে পারে তুমি যদি পালাগান শিখো, 1 বছর আমার বাড়িতে থাকতে হবে। তখন আমি সিদ্ধান্তেই কিন্তু ওনার বাড়িতে গেলাম 1 বছরের চুক্তি দিয়ে। পরে আমি 9 মাসে পালাগানটা কভার দিই। 9 মাসে অর্থ প্রদান করতে হয়েছিল না, 9 মাসে আমি পালাগানটা শিখছি। পালাগানটা 9 মাসে শিখে ওনার কাছ থেকে আমি চলে আসছি। আইসা দেশের মধ্যে আবার দেশে দল গঠন করলাম, ওদেরকে নিয়ে রিহার্সাল করলাম, করে ওদেরকে আমার মন মতো সাজায় করে আমি পালাগান। ইসলামে আপনার ওস্তাদের নামটা যদি তো ওনাদেরকে একটু বলতাম। আমার উৎসবের নাম তো বুঝবে শিক্ষাটা গ্রহণ করেছেন এরকম মানে কত সালে থেকে? 88, তারপরে 89 সাল 90 সাল থেকে 89 থেকে আমি শুরু করতে পারলাম। পালাগান করতে গিয়ে মানে কখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? না, পালাগান বাধার মুখে হই নাই, তবে আমার মনে হয় আমার জীবনে পালাগান করতে গিয়া এই এক জায়গার মধ্যেই গেছিলাম, যেটা হচ্ছে আপনার এই এলাকাটা একটু মুন্টিস টাইপের এলাকা বেশি আর কি। তবে রাত সন্ধ্যার সময় গেছি, ওদের এলাকায় গেছি সন্ধ্যার সময়। দেওয়ার পরে এই কিছু লোকেরা ডিস্টার্ব করতেছে, মনে করে গান দেবে না দেবে না দেবে না, তো আমাদেরকে নিয়ে ওরা এক ঘরের মধ্যে বসায় রাখছে।
বসায় রাখার পরে বলতেছে ভাই আপনার কথাবার্তা বললেন না, আমি বসে থাকি। পরে রাত্র গভীর হওয়ার পর পালাগান করছি। আরেক জায়গায় গেছিলাম, এটা হচ্ছে নান্দাইল, ওই যে চৌরাস্তা চলে আসে, চৌরাস্তার পরে গ্রামের নাম হচ্ছে জলুর, জলুর একটা জলুই, ওই গ্রামের ছেলেপেলেরা মঞ্চ করছে। কারণ এবার এই এলাকার মধ্যে একজন লোক ছিল, ওই লোকের কারণে বড় ভাবছে যে ওই লোকের কারণে হয়তো গান হবে না, তখন ওই লোকের ছেলে আবার কমিটির মধ্যে, গানের কমিটির মধ্যে ওই লোকের ছেলে, তখন ওই লোকের ছেলে বলতেছে তার বাবারে যে বাবা আপা বলছে তুমি যাওয়ার জন্য, এবং তার বোনের বাদ পাঠাই দিচ্ছে তার বাবা। চিন্তা করছে যে বাবারে যদি আমার বোনের বাদ পাঠাই দিই তাহলে এই দিক দিয়ে আমরা গানটা করে ফেলতে পারি। তখন এই যোগাযোগটা কিন্তু সে বোনের সাথে করছে না, তার বাবারে পাঠাইতেছে। হ্যাঁ, পরে কি করছে আপনার তার বাবারে পাঠাই দিলে তখন বাবা গেছে গিয়া বলতেছে আমার কিসের লাগে খবর দিচ্ছে আমার লাগে, পরে আমি তো তোমার খবর দিছি না, কে বলছে তুমি আমি খবর দিচ্ছি। তখন বাপে আবার বিষ পায়া লাগছে যে বাড়িতে যে কোনো একটা ঘটাই মানে, আবার কিছু কিছু সংবাদ পেয়েছে যে গান হইব, এই জন্য মনে আমার পাঠাইছে। পরে উনি কি আমরা তো পালা গান শুরু করছি, এই সময় লাইট ছিল, এই যে হেজার, ওই লোক কি হচ্ছে তার মেয়ের বাড়ি আবার নান্দাইলি থানার মধ্যে গেছে, কে বলতেছে স্যার আমার সাথে কয়েকদিন যেতে হবে। কারণ কি আমাদের এনে গান হইব আর জোয়া খেলা হবে, তার জোয়া খেলা হয় মেলার মতো করে, গান একদিকে গান দেয় আর একদিকে জোয়া খেলা। তখন পুলিশ কয়েকজন নিয়ে চলে আসছে। আচ্ছা আমরা মাত্র পালা গান শুরু করছি, শুরু করার পরে পুলিশ আসে চতুর্দিক দিয়ে এসে বিয়ের দিয়ে বাসির মধ্যে যখন কল করলো, পাবলিক তো একবার সব, আপনার কাছে কেউ নাই, শুধু আমরা যারা স্টেজে ছিলাম ওরাই। এখন তো পুলিশ আসে বলতেছে এই লাইট খুলো, এগুলো খুলো, সব নামাও। তো সব লাইট যা আছে সব নামাই লাইছে। আমরা কইতেছি আপনাদের কি আনছে, আমি কই স্যার আমরা যারা আনছি আর তো পাইতেছি না, ওরা যে কই আছে এটাই বলতে পারতেছি না। আপনারা এখন কোথায় যাবেন? আমি কই স্যার কোথায় যাবো, আমরা তো একটা যে কোনো একটা স্থান নিতে হবে। আচ্ছা আমরা দেখি কোনো জায়গায় নিয়ে যাইতে পারি। পরে যে বাড়িতে খাইছিলাম ওই বাড়িতে গেছি, ইয়া দিই কোনো মানুষটা নেই, আর যারা নিছিল ওরা যে কই আছে ওটা বলতে পারতেছি না। পরে মনে আমরা ওই বাড়ি বাংলা করে বসলাম, পাতি টাতি কোনো কিছু নাই, বসলাম। পরে পুলিশ তো ওইগুলো নিয়ে গেছে, তা না লাইট মাইট যা ছিল সব নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা রাতের অনেকক্ষণ পরে ওরা আসছে, আমরা সকালবেলা বিদায় দিচ্ছি। এইটুকুই, যে আর এরপরে আর আমাদের পালাগানের জীবনে আর কোনো বড় কোনো ঘটনা নেই। স্যার আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে প্রথম যবে শুরু করছিলেন স্যার একদম প্রথম থেকে, তখন নিশ্চয়ই স্যার স্টেজ বা মঞ্চের ব্যবহারটা এইভাবে ছিল না, তখন নিশ্চয়ই উঠান কিংবা কোনো বাড়ির আঙিনায় বা কোনো একটা খোলা জায়গাতে স্যার দিনের রাতে বিকালে যেভাবেই হোক এইভাবে শুরু হয়। পরবর্তী স্যার আস্তে আস্তে ওই জায়গা থেকে বর্তমান আপনার এই দীর্ঘ জার্নিতে এই পর্যন্ত আসার স্যার মানে এই স্টেজ পর্যন্ত মঞ্চ অব্দি আসার মধ্যে স্যার মানে ব্যাপারটা কি স্যার, ওই সেই জিনিসটা কেন স্যার আমরা এখন আর পাই না? এখন তো পাবেন কিভাবে? আগে যে চৌকির মধ্যে করতাম, বাংলাদেশে কারো করে চৌকি নাই, পাবেন কই থেকে? কারো করে চৌকি আছে? আগে ছিল সোনের ঘর, বন্ধে আগে ঘর চাইছি পারেন, ফুলার বেড়া ছিল, আমরা যে ঘরে মেকআপ করতাম এই ঘরে গিয়া বাহির থেকে কি করতে হইব, ফুলার বেড়া কাজে মারছে, কাজে মারে দেখছি। স্যার একটা প্রশ্ন, সেটা আপনি তো অনেক আগ থেকে করেন, 88 সালের পর থেকে এখন পর্যন্ত করতেছেন, তো আগে তো ইনভাইটেশন পেতেন, শো থাকতো, আগের তুলনায় এখন কি ব্যস্ততা বেড়েছে নাকি কমেছে? না, আগের তুলনায় ব্যস্ততা বাড়ে নাই, তবে আছি মোটামুটি সাময়িক, তবে পালাগানের চাহিদাটা একটু কমছে। স্যার তবে এই যে পরিবর্তনগুলো যে হয়েছে আগের থেকে এখন, এটা স্যার কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ ভাবে প্রভাব ফেলতেছে মানে এই নির্দিষ্ট স্যার এই আঙ্গিকটার উপরে? কারণ হচ্ছে কি, কারণ আমি বললাম না যে আগে পালাগান করতে যে সস্তায় করতে পারছে পাবলিক, কিন্তু এখন পালাগান করা কিন্তু সস্তা না, কারণ চোখে নাই কারো করে। মঞ্চ করতে যাওয়ার লাগে কোথায়, ডেকোরেটার করে, একটা ডেকোরেটার সাজাতে গেলে 10,000,
মানুষের চিন্তা করে যে যদি মঞ্চ করতে লাগে 10,000, তা আগের যে লাইট ছিল এই লাইট তো আর নাই, কিন্তু জেনারেটর আনতে হবে, লাইটিং করতে হবে, সব কিছু মিলে যেগুলা টাকা খরচ হয়, ওই টাকা দিয়া আগে আমরা 1 বছরের টাকা রুজি করতে পারছি না। পালাগানের একটা পালাগানের মঞ্চে হঞ্চের টাকা খরচ হয়, এই টাকা আগে আমরা রুজি করতে পারছি না 1 বছরে। কিন্তু এখন পালাগানটা করতে গেলে মনে করেন যে একজনের কাছে যদি বলি যে আমরা যে সময় আমার উস্তাদ কুদ্দুস বয়াতিরে যে সময় আনছিল আমাদের এলাকা, ওনার বায়নার ছিল 101 টাকা। তখন গ্রামের মানুষ কি করছে, কালেকশন করছে, 1 টাকা 2 টাকা 5 টাকা যে যত দিতে পারছে কালেকশন করে গেছে উস্তাদিরা আনার জন্য, কুদ্দুস বয়াতিরা আনার জন্য। গিয়া শুনে ওনার বায়না হয়েছে 201 টাকা। এখন 201 টাকা দিয়ে আনার মতো ক্ষমতা নাই, ওরা আবার চলে আসছে, বলতেছে ওনারা কন্ট্যাক্ট করছো, কয় না, কেন, কয় ওনার বায়না হয়ে গেছে 201 টাকা, আবার কালেকশন করছে। এখন চিন্তা করেন যে এখনের টাকা আর আগের টাকার কতটুকু মান ছিল, কিন্তু 200 টাকা আবার কালেকশন করে গিয়ে আনতে হয়েছে। কিন্তু এখন যুগে চিন্তা করে দেন যে একটা পালাগান যদি নিতে হয় তা কত টাকা ব্যয় হইতে পারে, কিন্তু এখন যদি বলি যে একজনের কাছে বলি যে 1000 টাকা দাও, দেবেন, কিন্তু যদি 100 টাকা 200 টাকা দিয়ে কি পালাগান হবে? না না, পালাগানটা করবে কি ভাই? আলু গুটার দামি বিষয় স্যার, সেটা হচ্ছে স্যার মানে আপনি তো বললেন যে হচ্ছে 9 মাস আপনি হচ্ছে ছিলেন আপনার ওস্তাদের বাসায়। তো স্যার ওই যে যখন আপনি শিখতেন, মানে ওই যে আপনার যে রুটিনটা ছিল আর কি, মানে শেখার সময় যে মানে যে আপনার যে সাধনাটা আর কি, যে পরিশ্রম, সেটা স্যার মানে জার্নিটা কেমন ছিল? মানে আপনি কিভাবে আপনার দৈনিক রুটিনটা মেনটেন করতেন, কিভাবে হচ্ছে আপনি হচ্ছে মানে আপনি নিজেকে গড়ে তুললেন, নিজেকে একজন ইসলাম উদ্দিন খান কিভাবে হচ্ছে আপনি হয়ে উঠলেন, মানে আপনার এই যে বিষয়টা মানে আপনার তাড়াতাড়ি করবেন, টানটা কিন্তু লাগিয়ে গেছে। জি জি, তো আপনার ঠান্ডা লাগে মানে যাচ্ছে একজন না? একজন আমার কিন্তু শিল্পী। মাঝে মাঝে একটু কাপ আসতেছে, কারণ আমার ওই পোশাক যতক্ষণ না পড়ছি ততক্ষণ পর্যন্ত আমি ঠিকঠাক, কারণ ওই সেই পালাগানটা যে সময় শিখতে গেছি আমি, এই সময় তো আমি কন্ট্যাক্ট করেই গেছি যে 1 বছর থাকতে হবে, আমার উস্তাদ বলছে যে 1 বছর থাকতে হবে, কিন্তু 1 বছর যে ওনার বাড়িতে থাকবো শুধু পালাগান করতে হবে, পালাগান যে শিখবো আমি, ওটা তো উনি আমার বাড়িতে বসে বসে পালাগান শিখাইছেন। উনি যত জায়গায় পারফরমেন্স করছে তত জায়গায় আমি গেছি, ওনার সাথে একটা মিউজিক করছি আমি, হয়তো মন্দিরা না হয় ছুটি এইগুলো। তা উনি যে জায়গায় পালা করছি ওনার পালাটা আমি ফলো করছি, উনি কোন ভঙ্গিতে পালাটা করতেছে। তো আমি যেহেতু 9 মাস ছিলাম, 9 মাসে তো আর 9টা পালা করছে না, 9 মাসে প্রচুর পালা করছে সে। আর আমরা এই সময় পালা গান, যে আগে বললাম না, কতক্ষণ আগে বললাম না যে 2টা সাইকেলে 4 জন গেছি নেত্রকোনা। আর এই সময় উস্তাদের কাছে যে সময় ছিলাম এই সময় আমরা বেশি হাইটেই করতাম, যেমন এক জায়গায় প্রোগ্রাম হইতেছে যেমন লাগবো 10 কিলোমিটার হাইটে চলো, সকালে নাস্তা খায় রওনা দিছি কিংবা দুপুরে খায় রওনা দিছি, সন্ধ্যার দিকে যাতে উঠতে পারি গিয়ে 10 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, কিংবা 15 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে। আমরা কিন্তু ওইগুলো হাইটা করছি, কোনো গাড়ি ছিল না, কোনো রিক্সা ছিল না। আচ্ছা, আমার উস্তাদ যে জায়গায় পারফরমেন্স করছে ওনারা ফলো করছি আমি, কিভাবে সে করতেছে দেখতেছি। ওইটা আমি ওখান থেকে আসার পরে ওই পালাটা আমার ব্যক্তিগতভাবে আমি নিজে চর্চা করছি, আমি নিজেই শিল্পী হয়েছি, আমি নিজেই শ্রোতা হয়েছি শোনার জন্য। এরপর দিনে রাইতে ওটা আমার মাথার মধ্যে রয়েছে সবসময়, কারণ গেছি আমি পালাগান শেখার জন্য, কিন্তু আমার কিন্তু পেশাই এটা, আমার কিন্তু কাজই হচ্ছে এটা, যে পালাটা আমার উস্তাদ কিভাবে করছে। আমি যদি এক জায়গায় বসে রয়েছি তবু কিন্তু এই পালাগানের দেনে আমি রয়েছি, কারণ এই সময় পালাগান করতে এতটুকু পরিশ্রম করানো লাগছে, সব কিছুই লোক হাঁটার উপরে, হাঁটে যেতে হয়েছে, হাইটা আসতে হচ্ছে। তারপর এই পালাগানটা মাথায় রাখতে হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমি যদি মনে করেন রাত্রে শোয়ার আগে আমার উস্তাদ কিভাবে মঞ্চে হাঁটছে, অন্ধকারে আমি চেষ্টা করছি যে এভাবে হাঁটার চেষ্টা করি, কিভাবে সে পারফরমেন্স করছে যাতে কেউ না দেখতেছে। আমি এক জায়গায় মনে করেন রাত্রে দাঁড়ায় রয়েছি, আমি যদি একা এখানে আমার ব্যক্তিগতভাবে আমি পারফরমেন্স করি, কেউ দেখতেছে না, আমি নিজে প্র্যাকটিস করছি। স্যার একটা প্রশ্ন ছিল, আপনার পালা করার পূর্ব প্রস্তুতিটা কেমন থাকে? মানে আপনি পারফরমেন্স করার আগে পূর্ব প্রস্তুতি সম্পর্কে যদি একটু আমাদের বলতেন।
প্রস্তুতি তো মনে করেন বাড়ি থেকে যখন বের হই তখন কিন্তু প্রস্তুতি নিয়ে বের হই। আর যেখানে পালা গান করি এখানে নিয়ে আইসা যদি আমি প্রস্তুতি নিই তাহলে চলবে না। তবে আরেকটা প্রস্তুতি আছে, আমি বলছিলাম কতক্ষণ আগে যে আমরা মঞ্চে গিয়ে চিন্তা করি যে পালা গানটা আজকে কোন দ্বারায় নিয়ে যাব, কারণ এখানে জনগণ কতটুকু আছে, কে কীভাবে কাদেরকে কীভাবে সান্ত্বনা দেওয়া যাবে। কারণ এখানে যারা আসছে এমনও লোক আছে যে দেখতেছি যে পালা গান থেকে মাঝে মাঝে এক দুজন যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তখন কিন্তু পালা গানটার সময়টা একটু কমাইতে হবে। কারণ আর কিছুক্ষণ পরে যদি আরো কিছু লোক জায়গা তাহলে তো পরে আমি একেবারে যাবো। এই জন্য পালাটা দ্রুত, আর এই পালাটার মধ্যে কিছু কথা লাগাইতে হবে। কেমন কথা লাগাইতে হবে, যে কথাটা ওরা একটু হাসি পায়, শান্তি পায়, আনন্দ পায়। এই কথাগুলো যদি আবার তাদের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু তারা আরো একটু সময় লেট করবে। আর যদি তাদের মনে শান্তি লাগতেছে না, কথা শুনে শান্তি লাগতেছে না, ভালো লাগতেছে না, সে চলে যাবে। আমি এক জায়গায় এক লোক আসছিল আমার কাছে আমার নেবার জন্য, পালাগান নেওয়ার জন্য। ওনাকে বললাম আমি তো আমার পালাগান হচ্ছে 1000 টাকা নেয়। উনি আমার এটা হচ্ছে কটিয়ার দি গোচিয়াডা গোচিয়াডার দিক। তো ওই লোক বলতেছে যে 1000 টাকা কম নাম। বললাম যে না, 1000 টাকা লাগবে। পরে উনি চলে গেছে। যাওয়ার সময় বলতেছে যে ভাই আমরা তো নিতে পারতেছি না, তা আমরা এত টাকা নাই, দেখেন যদি আরেকটু নর্মাল দামে কোনো শিল্পী থাকে তাহলে আমার একটু বিছানা দিয়ে। তখন আমি ওনার সাপ্লাই দিলাম আপনার চৌরাস্তা, আমাদের চৌরাস্তা, যে চৌরাস্তা দিয়ে আসছেন জি জি, ওখানে একজন শিল্পীর কাছে পাঠাই। পরে ওই শিল্পী নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে উনি পালাগানের মঞ্চে যখন উঠছে অনেক মানুষ আইছে। যখন সে পালাগান শুরু করছে তখন মানুষ আস্তে আস্তে যাওয়া শুরু করছে। রাতের 10টার আগেই মানুষ সব চলে গেছে। তখন যারা ওনারা পাঠাইছিল শিল্পী নেওয়ার জন্য, ওরা বলতেছে যে তোরা যে 2 দিন ধরে পাঠাইলাম শিল্পী আনতে গিয়া এমন শিল্পী লই আইস যে মুক্ত গেলে আর ফিরিয়ে আইয়ে না মানুষ। এই শিল্পী খেলা আনে শিল্পী পাইছিলাম কিন্তু 1000 লাগে দিকে আনতাছি না। তোর বাড়ি কোন মুখ যে বেটা খাইবো বেশি, বেটা কাম করবো বেশি। যা পরে আবার এই লোক আইছে, আরো 2 জন লই আইছে। আয় পরে আমার কন্ট্যাক্ট করে নিছি, নেওয়ার পরে আমি গিয়ে পালাগান করছি আরো 2 জন। ইসলাম ভাই মানে ও যেটা জানতে চাচ্ছিল যে আপনারা কোনো মহড়া করেন কিনা, মানে প্রস্তুতি নেন কিনা? মহড়া আমরা যে সময় পালাগান তৈরি করছি, যে সময় টিম তৈরি করছি, এবেলায় মহড়া করছি। তার মানে আগে এখানে আর নতুন করে মহড়া করার প্রয়োজন হয় না? মানে নতুন কোনো পালা যদি আপনি উপস্থাপন করেন বা এখানে আমি পালাগান উপস্থাপন করবো, এখন পালাগানের নাম বলবো 20টা, যেটাই আপনার পছন্দ। আচ্ছা, মানে আগে থেকে এটা প্রস্তুতি থাকে। আপনি কি অঞ্চল ভেদে পালাগুলো করে থাকেন, না হচ্ছে আপনার ইচ্ছে মতো বা ওই অঞ্চলের লোকজন যেরকম চায় সেরকম পালা করে থাকেন? না, আমার সিদ্ধান্ত তো পালাগান। আমি যদি বলি যে আজকে আমি একটা পালাগান করতে চাই না, পাবলিককে বলবো যে আমরা টাকা পয়সা দিয়ে আনছি কি আমরা ব্যক্তিগত গাওয়ার জন্য, আমরা যেটা বলবো এটা করবো। তখন আমি পালাগান ওরা বললেও তো আমি করতে পারবো না, কারণ ওরা একটা পালার নাম বলতেছে কিন্তু এটা আমি জানি না, এখন তো আর করতে পারছি না। তখন ওদেরকে আগে বলতে হবে যে আপনারা যদি কোনো ব্যক্তিগত পালাতে হয় এটা আমার পক্ষে সম্ভব না, কারণ যেটা আমি না জানি এটা বলতে পারবো না। আমার কাছে যেগুলো আছে আমি বলতেছি এর মধ্যে একটা আপনারা বাছাই করেন। যখন আমি পালাগান শুরু করি, গুলো হরমুজ কেন্দ্রে গোলামী শুধু সুন্দরমতি রামবিরা মেম্বার বাসা মতিলাল জাহাঙ্গীর বাসা রাজমাল আলমা সৈফের মুল্লুকিন রসাদিল ফসল উত্তরা সুন্দরী ফিরোজ কাপাল অনুরগুলা রূপকুমার কমলারানী সাগর দিঘি, লাস্টে যখন কই কমলারানী সাগর দিঘি বলে এইটাই। আগে যদি বলছি ওরা তো মন না, লাস্টে যখন বলছি কমলারানী সাগর দিঘি বলে এইটাই। এটা একটা মানে ছন্দবাদ, আর ছন্দবাদ এটা বলে আগে পালাই সবই পালাই বলছি। পালা বললে তো এই যে ধরেন আপনি যে একটা পালা করছেন তার আগে কি কোনো কৃত্য পালন করেন বা আপনার কি কোনো মানে প্রস্তুতি আছে যে যেটা ধরেন যেটা করে আপনি হচ্ছেন গিয়ে মানে পালা গান গাইতে ওঠেন বা কোনো কিছু? না, এইগুলো করি না, কারণ না এটা করি না, কারণ বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি ধরেন কোনো বাছবিচার থাকে যে আমি এটা খাবো না, পালা পালা না সব খাইতে পারি, সব খান একদম? দেখুন তবে একটু হালকা খেতে কিতা কর কাশি আসতো খাইতে আমরা
হ্যাঁ এই যে বলতেছে না, ওটা একজন একটা জিনিস খায় না, এটা তো ব্যাপার না। আপনি খান সব। না, আমি মনে করেন একটা খাইলাম, হ্যাঁ এটা তো পালাগানের কোনো মতে কোনো সমস্যা নাই। না ধরেন ওই এটা হয় না খাইলে যে আমি পালাগান করতে পারবো না এমন কোনো কথা না। আপনি যদি মনে করেন আজকে খাইতে বসে, ওনার পদ করছে 5টা, হ্যাঁ। আপনি বলেন যে আমি এত পদ খাওয়ার কম প্রয়োজন নাই, হ্যাঁ আমি 2টা পদ দিয়ে খাইলাম। কিন্তু আপনার একটা জিনিস চিন্তা রাখতে হবে যে আপনি পেটটা একবারে ভরে খায়েন না। যদি পেটটা ভরে খান তবে 5 ঘন্টা পালাগান করতে একটু সমস্যা হতে পারে। বলেন স্যার আপনি তো বললেন যে 1979 সাল থেকে স্যার আপনার তো স্যার তখন কি লাইট ব্যবহার হতো বা এখন স্যার লাইটের কি কি পরিবর্তন আসছে? তো বললাম না, আগে তো হ্যাজাক ছিল, হ্যাজাক ছিল এমন দেখা গেছে যে ওই যে ব্যাটারি দিয়া, এরপরে দেখলাম যে ব্যাটারির মধ্যে এই যে টিউব বাতি ধরাইছে, ছোটো ছোটো বাতি ধরাইছে, ওইগুলোও চোখ ব্যাটারি দিয়ে যে 8 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি আনছি, 2টা বাতি দিয়েছি। তবে হ্যাজাক ছিল এই সময় বেশি, এই সময় ব্যাটারিও ছিল কম। প্রথম জীবনে হ্যাজাকই ছিল বেশি। স্যার আমার মেকআপটা স্বাভাবিক ব্যাপার, এত মেকআপ আমি করি না। আমার যে কোনো একটা ক্রিম টিম হলি পোশাকের রূপান্তরটা একটু বলেন, পোশাকটা কি এখন যেটা ব্যবহার করে সেরকম নাকি আগে কিরকম ছিল? আমি শুরুতে আমি ব্যক্তিগত এই যে পোশাকগুলো আছে এটাই আমি শুরু করেছি, কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে ডিজাইন একই আছে। যেমন কাপড় হয়তো যে আগে নিয়েছিলাম এটা তো আর এতদিন রাখতে পারি নাই, তবে ডিজাইনটা একই। একটু পার্ট বাই পার্ট একটু বলবেন কিনা যে এটাকে কি বলে, এটাকে কি বলে? এটা তো মনে করেন আমি চরিত্রের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যায়। না ওটা না, বলছেন আপনার পোশাকটার ভিতরে তো ধরেন নিচে একটা পার্ট থাকে যেটা আমি এটাই বলতেছি যে এটা কিন্তু চরিত্রের মধ্যে পার্থক্য হয়ে যায়। যেমন আমি যখন এটা একটা চুইস পায়জামা পরি, আচ্ছা, তারপর একটা গাগ দিদি, তারপরে একটা কামিজের মতো একটা পরি, তারপরে শাড়িটা তাই আমার কোমরে। এটা কিন্তু যখন আমি পুরুষের চরিত্র অভিনয় করি তখন আমার শাড়িটা বেল্ট সিস্টেম হয়ে যায়, বেল্ট হয়ে যায়। এই সময় কিন্তু শাড়িটা ওইটা হয়ে যায় একটা রাজকীয় পোশাক। আর যখন মেয়ের চরিত্র অভিনয় করি হয় শাড়িটা মাথায় দিই, না হয় আমি বুকে রাখি, একটা সিস্টেম করি, তখন এটা হয় উলনা না হয় শাড়ি, আর ওইটা হয় একটা কামিজ, আর ওইটা হয়ে যায় সেলোয়ার। কারণ মেয়ের চরিত্র করলে ওটা সেলোয়ার বলতে হবে, সেলোয়ার একটা ওইটা গাগরি লেহেঙ্গা হয়ে যায়। এটা চরিত্রের মধ্যে গিয়া পার্থক্য হয়। রাজকীয় কুট হবে যখন আমি পুরুষের চরিত্র অভিনয় করি, শাড়িটা আমি দিক দিয়ে যখন বাঁধি তখন একটা বেল্ট হয়ে যায়, আর যখন আমি বুকের মধ্যে এইভাবে ফেলে দিই তখন একটা উলনা হয়ে যায়, মাথার মধ্যে দেওয়ার পরে শাড়ি হয়ে যায়। সেটা আমরা দেখতে পাবো। একটা বিষয় জানতে চাই যে এই যে এতগুলো চরিত্রের রূপান্তর হয়ে যাওয়া মানে চেঞ্জ করা, এইটার মানে আপনি কি ধরনের কৌশল ব্যবহার করেন বা আপনার এই জার্নিটা একটু জানতে চাই। না, কৌশল তো এটা যে অভিনয়টা যে সময় আইতেছে এই সময় এটা কাজে লাগাইতে হবে। আমার বালিশটা যখন আমি রাখি, বালিশ তো বালিশ যেহেতু মন থাকে, তখন বালিশ যদি সবসময় আঞ্জার মধ্যে লুয়ে ঘুরি তাহলে চলবো। বালিশ যখন পাগলা করার প্রয়োজন তখন বালিশটার প্রয়োজন, যখন একটা সিডি তৈরি করতে হবে বালিশটার প্রয়োজন, একটা ছবির কাম বানাইতে হয় বালিশটার প্রয়োজন, যে যেখানে প্রয়োজন এই সময় এমনি কাজে লাগে। বেশি কাজ তো নেওয়ার কোনো প্রয়োজনই আসে। বিশেষ করে পুরুষ থেকে মহিলা হওয়া, মহিলা থেকে পুরুষ হওয়া এবং হচ্ছে যে বাচ্চা হওয়া আবার বড় হওয়া, এই বিষয়গুলো একটু মানে কিভাবে চেঞ্জ করে ফেলেন হঠাৎ করে? না, হঠাৎ করে এটা তো হঠাৎ করে করা যায় না, কারণ এটা নিয়ে তো অনেক প্র্যাকটিস করতে হয়েছে, রিহার্সাল করতে হয়েছে। কারণ আর আমি যখন মঞ্চে দাঁড়াই তখন একটার পর একটা চলে আসে আমার কাছে, কারণ আমার তো জানা আছে যে এই পালাটা করতেছি, এই পালাটা এই ডায়লগের পরে এই ডায়লগটা চলে আসতেছে, এই ডায়লগের পরে ওই চলে আসতেছে। কারণ আমার দুইজনের মধ্যে ওই যে পালা কথা হয়। যেমন যদি সে করে উজিরের চরিত্র, আমার ডায়না যদি করে উজিরের চরিত্র, আমি করি রাজার চরিত্র। যদি হ্যাঁ করে রানীর চরিত্র, আমি করি দাসীর চরিত্র। যদি দেখতে পারছি যে ও সে রাজা করতে পারতেছে না, ফোটাইতে পারতেছে না, তো রাজাটা তার কাছ থেকে আমার নিয়ে আসতে হবে, তার কাছে যেতে হবে, মুভমেন্ট করতে হবে, ওরা ওই আমার চরিত্রটা ওরা দিতে হবে, আর ওর চরিত্রটা আমার নিয়ে আসতে হবে। এই যে মুভমেন্টের কথাটা বললেন, মুভমেন্টটা আসলে যে একটা চরিত্র করছেন, যেমন কমলারানী সাগর দেখেই যদি আমি ধরি,
যে ধর্মরাজ করতেছেন, তারপর কমলা করছেন, উজির করছেন, আবার ধর্মরাজের মা করছেন, মুভমেন্টের জায়গাটা আসলে আপনার কি পরিবর্তন থাকে বা চলনের ক্ষেত্রে আপনার কি পরিবর্তন এটুকু থাকে, মনে করেন আমি এখানে দাঁড়ায় আজকে কি করতেছি, রানীর চরিত্র করতেছি, আর ও করতেছে কি রাজার চরিত্র করতেছে। তখন আমি রানীর চরিত্রটা, যদি রাজার চরিত্রটা আনতে হয়, তখন আমার রানীর চরিত্রটা এই জায়গায় রাখতে হবে। আমি রানীর কথা এখানে রেখে দিলাম, দিয়া আমি উজিরে কি করতেছে ওই কথাটা বলতেছি। তখন কিন্তু সে এখান থেকে ওর কাছে যেতে হবে, গিয়ে সে একটা মুভমেন্ট করতে হবে। তখন বুঝতে হবে যে ইসলামউদ্দিন পালাকার রানী চরিত্রটা কেন রাইকা, ও কিন্তু গিয়ে ওখান থেকে তার চরিত্রটা নিয়ে আসছে। মানে মুভমেন্টে কি কোনো মুদ্রায় কি কোনো আপনার পরিবর্তন থাকে? না না, বা আপনার ধরেন মানে আপনার গতিতে কি কোনো পরিবর্তন থাকে? হ্যাঁ, যে আপনি যখন রানী করছেন তখন আপনার মুভমেন্টের এক গতি, আবার যখন রাজা করছেন তখন একটা গতি। তো ওইটা যদি একটু ওদেরকে বলেন যে আসলে আপনার যেই আমি রানীর চরিত্র করতেছি, তখন রানীর মুভমেন্টটা তো আমার এখানে আছে। আমি তো এখানে রানীকে রাইকে গেলাম, একদম রাইকে গেলাম, তো রানীর যে চরিত্রটা ওটা তো চেঞ্জ করতে হবে এখানে। কারণ রানী যেহেতু এখানে রাইকে গেছি, তখন তো আমি রানী না, রানীর চরিত্র আমি রাইকে গেলাম। তখন উজিরের কাছে গিয়ে যদি আমি ওর চরিত্রটা নিয়ে আসি, তখন উজিরের চরিত্রটা এখান থেকে ফুটায় তুলতে হবে। ওই পরিবর্তনটা একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে পরিবর্তনটা এইটুকু যে আমি যে তার কাছে গেলাম, আমি তো রানী এখানে রাইকে ইসলাম ভাই, আমি একটু খালি বলি যে হচ্ছে ধরেন এই যে চরিত্রটা আপনি উজির করলেন, রানী করলেন, রাজা করলেন, এটা কি আপনার নিজের পরিকল্পনা থেকে বা আপনার চিন্তা থেকে করেছিলেন, না কাউকে দেখে বা ওই তার মতন করে হওয়ার চেষ্টা? না না, এটা তো মনে করেন আমি বললাম না যে আমি যেহেতু 9 মাস আমার ওস্তাদের পাশে ছিলাম, তখন আমি প্র্যাকটিসটা ওখান থেকে নিয়ে আসছি। আর প্র্যাকটিসটা ওখান থেকে নিয়ে আসার পরে যে আমার হুবহুব আমার উস্তাদদের কাছ থেকে যেটুকু শিখছি এটুকুই বলতে হবে এমন কোনো কথা না। মানে রাজা যেভাবে হাঁটে উজির তো সেভাবে হাঁটে না, না হাঁটে না, রানী যেভাবে হাঁটে দাসী তো সেভাবে হাঁটে না। আপনি ইচ্ছা করলে এখানে আরো রূপ লাগাইতে পারেন, রূপকথা দিতে পারেন, আপনি ওটা আরো রূপান্তর করতে পারেন, যতটুকু আপনি পারেন করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটা তো বলা হয়েছে না যে তুমি আমার কাছ থেকে শিখে যেটুকু গেছে এইটুকু তোমার করতে হবে, বাকিটা আপনার, পুরোটাই আপনার। তারপর এই যে ধরেন একটা পালা, একটু যে পালা যে ধরেন এই যে 6 ঘন্টা ধরে করছেন ইসলাম ভাই, এবং এইখানে যে আপনার যে একটা বড় একটা যে যাত্রা, আপনি যে প্রথম থেকে শুরু করে আপনার পালাটা, আপনি যেই প্রথমে যে আপনার যেই মানে মুডটা থাকে পালার, সেটা কিন্তু শেষে গিয়ে দেখতে পাই কমলারানী সাগর দিঘিতে আপনি একটা অন্য মুডে একদম চলে যাচ্ছেন। এই যে একটা জার্নি, যে আপনার প্রথম থেকে একটা হাস্যরসের জায়গা থেকে আপনি একটা করুণ জায়গা তৈরি করছেন, এবং কমলাকে যখন সাগর দিঘিতে নামাচ্ছেন, এই যে আপনার যেই এক্সপিরিয়েন্স বলেন বা অভিজ্ঞতা বলেন, বা আপনার যেই ধরেন আপনার মুডের যেই পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলে মানে কিভাবে করেন? এটা কি আপনার সম্পূর্ণটা কি আপনার কল্পনা, নাকি আপনি ধরেন আপনার কোনো পূর্ববর্তী কোনো ঘটনাকে আপনি এখানে আপনার সেই কষ্টের জায়গাটাকে নিয়ে আসেন এবং তারপরে আপনি কমলার জায়গাটাকে তুলে ধরেন মানে সামনে? কারণ হচ্ছে ওইটা পালাগানে ঢুকতে হবে। ওই ঢোকার একটু এটাই বলেন না, একটু টোটকাটা একটু বলেন ওদেরকে। ঢুকতে হবে পালাগানে। যদি আপনি পালাগানে যদি না ঢুকেন, তাহলে আপনার কথা বা আওয়াজ কারো লাগতে পারে। একদম, কারণ আপনি যখন পালাগানে ঢুকবেন, তখন আপনি চিন্তা, আমি যখন মঞ্চে উঠবো, তখন আমি সময় একজন পালাকার, আমি গানের জন্য উঠছি, পালা করার জন্য উঠছি। এখন যদি আমি বাড়ির চিন্তা করি, তাহলে আমার পালাগান চলবে না। আমি কিন্তু এটার মাঝে আমার কাজ করতে হবে। আর যে চরিত্রগুলো বলতেছেন যে পালাগান, আমি যখন এখান থেকে করিমগঞ্জের দিকে যাব, হাইটে যাইতেছি করিমগঞ্জ, মনে করেন আমার কাছে 10 কেজি ওজনের জিনিস আছে, তখন আমি এখান থেকে হাইটাকে করিমগঞ্জে যদি যাই, তাহলে আমার শরীরটা আস্তে আস্তে দুর্বল হবে না? তখন হাইটে যাইতেছি, তখন আমার মাথায় রাখতে হবে যে আমার এখান থেকে করিমগঞ্জে যাওয়ার আগে সামনে একটা নদী আছে, ওই নদীটা পার হতে হবে। নদীর মধ্যে প্যাক কাদা থাকতে পারে, এখানে কিন্তু শক্তিটা আমার বেশি কাটাইতে হবে, কারণ প্যাক কাদা ভাঙে আমার উঠতে হবে, শক্তিটা ওই জায়গায় বেশি কাটাইতে হবে। তাহলে এই এনার্জিটা আপনার রাখতে হবে। কিন্তু আপনি ফার্স্টে যদি এনার্জি ক্রয় করে লাইন, লাস্টে কিন্তু এনার্জি পাবেন না। একদম, কারণ চিন্তা মাথায় রাখতে হবে, পালাটা শুরু করতে হবে এভাবেই যে পালাটা আস্তে 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 যাওয়ার পরে যাতে আমি পুরো শক্তিটা ওই জায়গায় পাই। স্যার আমার লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই আমরা যে মানে যে ইসের জন্য আসছি স্যার, কমলারানী সাগর দিঘি স্যার, তো এটা স্যার আপনি সর্বপ্রথম মানে আপনার কাছে যেহেতু লোকনাট্য স্যার, মানে আপনি তো কারো কাছ থেকেই দেখছেন বা শিখছেন স্যার, এই শুরু থেকে মানে আপনার
আপনার কাছ থেকে স্যার নতুন আপনি কোনো কিছু অ্যাড করছেন কিনা এটার মধ্যে আপনার মতো করে পরবর্তীতে? অনেক কিছু অ্যাড করছি, কিন্তু কি অ্যাড করছি এখনো বলতে পারবো না। প্রতি মঞ্চ ভেদে এটা মঞ্চের মধ্যে উঠলে বোঝা। আমি যদি আমার উস্তাদ যেভাবে নাচে আমি কিভাবে নাচি, আমার উস্তাদ সর্বপ্রথম পালা গান গাইছি কিভাবে, একটা লুঙ্গি পরছি, একটা গেঞ্জি, বিটিভিতে পাইবেন ওই বিটিভিতে একটা প্রোগ্রাম আছে আমার উস্তাদের লুঙ্গি, এখানে কিন্তু আমি দাঁড়িয়ে চট্টি বাজাইতেছি, দেখবে চটি বাজাইতেছি এই কাহিনীর মধ্যে, কিন্তু তারপরে না আছে কি একটা লুঙ্গি আছে, একটা গেঞ্জি আছে, আর একটা শাড়ি আছে। ঘটনার জায়গার পরিবর্তনটা আসলে ওরা জানতে চাচ্ছে, ঘটনার কোনো পরিবর্তন করছেন? ঘটনা এই কাহিনীর যে মানে ঘটনাটা আপনি যেটা দেখছেন, গল্পের যেটা দেখেছে শিখছেন, তো ওই যে গল্পটা আপনি নিছেন ভেতরে, পরবর্তীতে আপনি স্যার মঞ্চায়ন করার সময় আমি এটাই তো বলতেছি, বুঝাইতেছি। যেমন আমার উস্তাদ এই যে লুঙ্গি পরে করছে, কিন্তু আমি তো শিখছি লুঙ্গি পরে, আমার উস্তাদের লুঙ্গি পরে শিখছি, আমি তো শিখছি লুঙ্গি পরা, কিন্তু আমি কিন্তু লুঙ্গি পরে করি না, আমি করতেছি কি ওই যে ড্রেস। কিন্তু এখন যদি বলি যে না আমার উস্তাদ লুঙ্গি পরে করছে, আমিও লুঙ্গি পরে জীবন কাটাই, তাহলে আর পালা গান শুনতে না। কেন আমরা এখন চিন্তা করেন, যদি লুঙ্গি থেকে আমি এই ড্রেসটা নিয়ে আসতে পারি, তাহলে আমি কথা থেকে কি আর কথা বাড়াইতে পারি না? নিশ্চয়ই। আর আরেকটা পার্থক্য অনেক হয়েছে। আরেকটা প্রশ্ন ইসলাম ভাই, মানে সেটা হচ্ছে যে ধরেন, আর পার্থক্য হলেই যে পার্থক্য করতে হবে, কিন্তু ম্যাচিং দিয়ে করতে হবে। আবার যদি পার্থক্য করতে 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 যেমন চোখের মধ্যে কাজল দিতে 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 তারপরে বুড়ি মুড়ি সব মারা লাগায় লাইন, তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে ধরেন আপনার যে পোশাকটা, এই পোশাকটা ফরিদ ভাই আমরা যাই না, আমি আইতেছি আই পড়তেছি, আমি ঠান্ডা একটু আর 2 মিনিট সময় দেন। সেটা হচ্ছে কি যে পোশাকটার রং তো লাল, রংটা লাল কেন? মানে আপনার কি কোনো আছে যে ধরেন এই পোশাকটার রং যদি আমি হলুদ করে দিই, ধরেন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, দেখতে ভালো লাগে আপনি পড়তে পারেন, যদি আপনার বডির সাথে ম্যাচিং কারণ আমি তো একটু কালো মানুষ না, এই জন্য কালো পোশাক পরি না। না কালো না, মানে ধরেন আপনাকে যদি আমি এই লাল পোশাকটা যদি আমি নীল করে দেই বা আপনাকে যদি আমি হলুদ করে দিই, আপনার পারফরমেন্স তো কোনো অসুবিধা হবে না? পারফরমেন্সে এটা কোনো ব্যাপার না, পোশাক আপনার এই রঙের কোনো আপনার কোনো নেই রঙের সাথে। দাদা একটা প্রশ্ন ছিল, আপনি যে পালা করেন এবং অসংখ্য পালা করেছেন, আপনি কি মানে এটা শুধু বিনোদনের জন্য, দর্শককে বিনোদন দেওয়ার জন্য, নাকি কোনো বার্তা বা কোনো এই পালার মাধ্যমে কোনো একটা উদ্দেশ্য সবাইকে দেওয়ার জন্য? না, এটা কোনো এই পালাতে কোনো মান্যত নাই, এটা মান্যত আছে গাজী কালুর পালা যারা করে, এটা আমাদের মান্যত। যেমন উত্তরে আমার কিন্তু আমার উস্তাদের এলাকায় বিভিন্ন জায়গা দেখছি গাজী কালুর পালা হয়, এটা কিন্তু মান্যত করে, কেউ যদি বিপদে পড়ে কিংবা কোনো সমস্যা হয় তা মান্যত করে, ওটা কিন্তু মান্যত আছে, কিন্তু আমরা এটা হলো মান্যত। আর শাড়ি যে পরার ব্যাপারটা, এটা শাড়ি পরলে কি আপনি মানে ফিল করেন যে অনেক বেশি মানে ক্যারেক্টারটা আরো বেশি ভালো করে দর্শককে দেখাইতে পারবেন, বা আপনি মানে কমলা সুন্দরী বা যে কোনো পালায় যে শাড়ি বা সাজসজ্জাটা নেন, এটা কি মানে মেয়েদের যে চরিত্রটা, যে একটা কোমলতা, এটা কি নিয়ে আসার জন্য আরো গভীরভাবে, এই জন্য নাকি আপনার কোনো কারণ থাকতে পারে? না না না, অন্য কোনো কারণ না, কারণ ওই পোশাকটা হচ্ছে যে শাড়িটা আছে না, এটা শাড়িটা কিন্তু আমরা পরি না, শাড়িটা কোমরের মধ্যে বাঁধে রাখি, ওইটা দিয়া সব ব্যবহার করি, ওইটা দিয়া মাঝে মাঝে যদি আমার হাতে চাবুক না থাকে তাহলে শাড়ির মাথাটা ধরে একটা চাবুক তৈরি করি, ওইটা দিয়া গুড়ার লাগাম বানাইতেছি, ওইটা দিয়ে উল্না বানাইতেছি, ওইটা দিয়ে শাড়ি ব্যবহার করতেছি, ওইটা দিয়ে যে কোনো কাজ করা যায়, কিন্তু আপনি কাজ করার আগে কিন্তু আপনার মানুষকে বলতে হবে যে আমি এই কাজটা করতেছি। আর যদি মনে করেন যে পোশাক যদি আপনি নাও পরেন, তাহলে কি আপনি পালাগান করতে পারবেন? না, করতে পারবেন। আমি যদি এই যে আমার মাথা লম্বা চুল, যদি আমি লম্বা চুল না রাখি, পালাগান করতে পারবেন? করতে পারবেন, কিন্তু আমার যে মাথার যে একটা ঝাঁকি আসবে, কিন্তু এই চুলটা যদি না থাকে তাহলে আমার ঝাঁকি আসবে না, পুতা বাড়ি লাগালি গাল ধর। আপনি শুরুর দিকে যে শেষ করো, দ্রুত শেষ করো। আর এই আধুনিক সময়ে যে এখন মঞ্চে করেন, এই দুইটার ভিতরে আপনার অভিনয় কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য রয়েছে? অভিনয় তো অভিনয় পার্থক্য হয় না, কারণ ওই যে আমি যে ঘোরা দৌড়াই,
বালিশ দিয়ে এখন যদি ডিজিটাল দেশ হয়েছে যদি করে হেতা ঘুরা লইয়া চলবো ঘুরা তো ঘুরাই বালিশ দিয়েই করতে হবে, পালাগানের ঘুরা বালিশ দিয়ে করতে হবে। এখন যদি বলি যেটা আমার হাতে টাকা আছে একটা অরিজিনাল গুঁড়া নিয়ে আসি তাহলে হবে। স্যার আপনি তো এটা তো আগে একেবারে উঠানে উপস্থাপিত হতো, এরপরে আসলো আধুনিকতার ছোঁয়ায় স্টেজে, এরপর আপনি প্রীতম হাসানের সাথে গান দেখলাম এবং সামনেও আছে। এরকম আরো কোনো চুক্তিবদ্ধ আছেন কিনা বা কোনো চলচ্চিত্র বা এরকম কোনো নাটক আসতেছে একটা? জি জি, সেটা কোনটা? সেটা কি পালা নির্ভরই বা আপনার চরিত্র যা আপনি এতদিন যেভাবে মানে না ওইটার মধ্যে আমার এটার মধ্যে আমার একটা গান আছে, ওটা হচ্ছে বেসুরা একটা নাটক। জি জি, ওইটা শুটিং করে আসলাম 10 তারিখে, এটা আসতেছে। এটা আপনি গায়ন হিসেবে ওখানে আছেন? হ্যাঁ, আর বাউল হিসেবে। আর যে প্রীতম হাসানের সাথে যেটা কিছুদিন পরে হবে আপনি বললেন, ওটা কোনটা? না, প্রীতম হাসানের সাথে কিছুদিন পরে কোনটা করবো এখনো এটা সিদ্ধান্ত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন বলেন বা আপনি বলেন। অনেক বন্ধন আছে। আরেকটা প্রশ্ন ছিল, আপনি হচ্ছে আগে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করতেন এখনো কি সেই বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না? আছে কিছু আবার নতুন অ্যাড করা হয়েছে। নামগুলো একটু বলুন। যেমন আগে আমরা করতাম হারমোনিয়াম, তবলা, ডুল, চটি, মন্দিরা। এখন মন্দিরা আছে, জিপসি আছে, চটির পরিবর্তে জিপসি করলাম, জিপসি আছে, এখন ফ্যাড আছে, কিবোর্ড আছে, তারপরে কনেট বাঁশি থাকে। আজকে মনে হয় কনেট বাঁশি থাকবে না। স্যার আমাদের চটি কোনটা মানে করতাল? করতাল না, দুটো চটি আছে কাঠের। ওই পালা শুরুর আগে ও যে কথাটা বললো যে বন্ধন খঞ্জর, এটা তো আছে, বন্ধন অনেক বন্ধন আছে, পার্থক্য আছে। আর এই যে পালাতে যাওয়ার আগে আপনি বললেন যে 1 ঘন্টাও আপনি চালায় যান, এইটাকে আলাদা কোনো আলাদা নামে বলেন আপনি? কোনটা? পালার আগে, পালাতে ঢোকার আগে যে গল্পের অংশ? না, আমি বলতেছি যে পালাটা যেমন এমন পালায় ঢোকার আগে, পালা ঢোকার আগে 1 ঘন্টা সময় আমরা কাটাইতে পারি। যেমন কিভাবে কাটাবো ওটা সিস্টেম করতে হবে। পালা যদি মনে করেন যে গেলাম, বললো যে সারা রাত্রই করতে হবে, কিন্তু এই পালা তো সারা রাত্র চলতেছে না। এখন পাবলিক তো মানতেছে না, পাবলিকে বলছে সারা রাত্রই করতে হবে। সারা রাত্র করলে বাচ্চা, যদিও বাচ্চার সন্তান আগে হইতো, এই বাচ্চার আটকুর বানাইতে হইব, মানে এই বাচ্চার বউয়ের আগে চিকিৎসা করতে হইব, মেডিকেলে নিতে হইব, বাচ্চা গর্ভে আনতে হবে, এরপরে আরো ডাক্তার খানা নিতে হবে প্রসবের কালে, নিয়ে পরে এখানে এলুমেলু করে আরো 1 ঘন্টা বাড়াইতে হইব। হয়তো বন্দনা করে তারপরে কি শুরু করেন? তারপরেই তো পালা। আচ্ছা, শেষ করো। আমাদের জন্য আপনার প্রশ্ন আছে? স্যার আমাদের হচ্ছে মানে আমাদের জন্য একটু পরামর্শ দিতেন আর কি, মানে আমরা কিভাবে শেষে করেন, শেষ করে তারপর আবার একটু কথা বলবেন তখন। হ্যাঁ ইসলাম ভাইয়া, আপনার প্রস্তুতিও আছে। আপনি যখন একটু সময় রয়েছে, হ্যাঁ আপনি যখন একটু মেকআপ করবেন বা একটু আপনার অনুমতি নিয়েই ওরা কি একটু আপনার সঙ্গে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। ঠিক আছে, ঠিক ঘরের মধ্যে শুয়ায়া রঘুনাথের কান্নায় মুখটা লীল হয়ে গেছে। আল্লাহ কই জিব্রাইল কারবারে রঘুনাথের কপালে আমি 12 বছর দুঃখ লেখছি, মরণ লেখি না। তুমি যাও পাতাল নগরে, কমলারে গিয়া স্বপ্ন দেখাও যে কমলা আজকে রাতের মধ্যে তুমি রঘুনাথরে বাঁচাইতে হবে, দুধ খাওয়াইতে হবে, যেভাবে হোক কালো রাজার কাছ থেকে বিদায় নাও। সাথে সাথে জিব্রাইলের স্বপ্ন দেখাইছে। স্বপ্ন দেখার পরে কমলা চলে গেছে কালো রাজার কাছে, গিয়া কথা বলতেছে, কালিদাস তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, আমি চলে যাব বাংলাদেশে আমার সন্তান রঘুনাথকে দুধ খাওয়ানোর জন্য। আর যদি তুমি আমাকে হাসি মুখে বিদায় না করো, আমি যদি শুনতে পারি যে আমার সন্তান দুধের জন্য মারা গেছে, আমি নিজে আত্মহত্যা করবো পাতাল নগরে, তুমি পাবে না আমাকে। ঠিক আছে, কালো রাজায় কখন তো উঠে আরেকটা জিহার মারবে।
এখন যদি বিদায় না করি রঘুনাথ মারা যায় হেও মরিয়া যায় তা আমি হরণ করিয়া লাভ কি হলো? কালোরা যায় কই কমলা বিদায় দিতে পারবো একটা শর্তে, তুমি যেতে পারবে, আসতে পারবে, দুধ খাওয়াতে পারবে, তোমার স্বামী তোমার গায়ে স্পর্শ করতে পারবে না। আগে শপথ করো আমার সঙ্গে, যদি তোমার স্বামী তোমার গায়ে স্পর্শ করে তুমি কিন্তু আর যেতে পারবে না বাংলাদেশে। কমলা কালো রাজার সাথে শপথ করেছে। ওদের শপথটা কিন্তু অনেক বড় শপথ, কারণ ওরা যা বলে তা করে। কমলা তার কাছে শপথ করে চলে গেছে পাতাল থেকে বাংলাদেশে। গিয়ে দেখে তার সন্তান তার স্বামীর কাছে শুয়ে আছে, স্বামীটা বেগুর অবস্থায় ঘুমের মধ্যে। রঘুনাথের কান্নার শব্দটা কমে গেছে, সে আর কাঁদতে পারে না। সন্তান মা দুঃখিনী রঘুনাথকে কুলের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে বাবা মায়ের স্তন দেওয়ার সাথে সাথে কোমল আর স্তনে দুধ খেয়ে সাথে সাথে ঘুমিয়ে গেছে। আবার সন্তানটারে শোয়ায় রাখছে, স্বামীরে স্বপন দেখাইতেছে, স্বামী গো স্বপন দেখাই তোমার আগামী করলো জলটঙ্গি তৈরি করবা সাগর দিঘির উপরে। সকাল 8টা রঘুনাথরে রেখে আসবা, বিকাল 4টা নিয়ে আসবা, আমি নিজে কমলা আইসা দুধ খাওয়াবো তাকে। এই কথা বলে কমলা আবার চলে গেছে পাতালনগরে। পরের দিন কালো রাজার কাছ থেকে প্রত্যেক দিন চলে আসবে। এই দিক দিয়ে রঘুনাথের বাবা ধর্মরাজায় কথা বলে উচিত, কমলা আমাকে স্বপন দেখিয়েছে জলটঙ্গি তৈরি করো সাগর দিঘির উপরে। জলটঙ্গি তৈরি করছে, সকাল 8টায় তৈরি আসে, বিকাল 4টা নিয়ে আসে, মা দুঃখিনী নিজে আইন বাবা। আরেকদিন এই বাড়ির মধ্যে একটা কাজের বেটি আছেন যে এইটা রাখছেন সুবুদ্ধি লাগাইছে কুবুদ্ধি, এইটা দৌড়ে গেছে কে কয় মনিপ গো মনিপ আমার কাছে একটা কথা কইতাম, আপনি পুরুষ না উরুষ? আমি পুরুষ মানে পুরুষের তাহস করি কইতাছি যে কারণ কমলা আপনার সাথে গোসা করে হাতালনগরে গেছে। সন্তানরে যদি দুধ খাওয়াই তাহলে কি বাড়ি যেতে হবে না? এই আমার মাথার প্লেনটা তুই ঠিক করছো, এই দুধ করানি হারাম দাবি করে দিবি, আমার দুধ দেখাই করে আমার কাছে রাগে রাগে করতাম রাগে। তাহলে আপনি বুঝছেন রাগে আমরা তো আপনার কারেন্টের তার ঠিক আছে আপনার ধর্মরাজায় কয় আর চিন্তা করিস না। পরের দিন জলটঙ্গির পাশে রয়েছে কমলা যে সময় দুধ খাওয়ায় চলে যায়, এই সময় বাবা তাফা দিয়া শাড়ির অঞ্চলের মধ্যে ধরছে। কমলায় কই স্বামী করছি না করছি আমার মাফ করে আয়ো আমার কাছে। স্বামী তুমি ভুল করে ফেলেছ, তুমি জানো না আমি কালো রাজার কাছ থেকে শপথ করে এসেছি স্বামী, তুমি আমাকে রাখতেও পারবে না স্বামী, আমি চলে যাব। কিন্তু আমি যে আর আসতে পারবো না রঘুনাথের দুধ খাওয়ানোর জন্য। তোমার একটা কথা কয়ে যাই, আমার ছোট বোন আছে সমলা, তুমি যেও তার কাছে, যদি আমার একমাত্র সন্তানকে বাঁচাইতে হয় স্বামী সমলারে করিও গবিয়া কইলাম তোমার মনে মনে কইলা রাগ বেশি আর বেটা একটু রাগটা দেয়াইছে, কারণ এই যে শালি রেখে হারাহারা পেয়েছে বাংলাদেশ বিশ্বে মাথা মরে গেলে ভালো হবে বেশি।
এবারে তো তোমার লাগে তুমি তো আগে বেশি হয়ে গেছো গা উঠান বাড়ি ফুল তার এই লাগ তোমার বইন ভুল কে লাগে আইছো আরে দাদা রে কোহেনে আইছি তোমার কাছে তোমার বই কোন সত্য মারা গেছে বোন মারা গেছে না আমার বোনটা সাগর দিকে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওহ এ বাচ্চা কোনো কিছু দুধ খায় না মার জায়গা মই হ্যাঁ তোমার আইছি কে লাগে আইছো আইছি যে বয় ওরা বলটা আমার তো বয় হলো ও তুমি ফেরের মধ্যে কি মায়ের বুকের সাথে মিশাই নিস মা আর হয়েছে কালাম মা শব্দটা বেশি একটা পার্থক্য না কালামের কুলে যাওয়ার সময় সে মনে মনে ভাবছে রঘুনাথে ভাবতেছে যে এটাই আমার মা এখন তো ফেরের মধ্যে কি মিলাইতে রাইতের বাবা 11টার সময় মেইন সেন্টার করে আছে ইচ্ছা মতো দুধ খাইছে আরে কি খাওয়া খায়া খুশির ছুড়ে দেখবেন আমরা মায়েরা কি ওরা ফুলা আমাদের দুধ খাওয়া হুতায় তো না ফুলা কিন্তু হুতে থাকে টেঙ্গেরে বাজে আর এই যে কোমরটার বাবা আস্তে আস্তে জাহিদে দেহে কাঠটা নরম না সত্যি রঘুনাথ দুধ খায়া খুশির ছুটে কমর টাঙ্গাইয়া বাবা কাছে যাতা যে কাঠের মধ্যে ঘুরতে আসেন কাঠের গুড়া গেরা ভাঙ্গে বাবা তলে রঘুনাথ করছে তলে সমলায় গইতে পড়ছে এটার উপরে পরে যাওয়ার সাথে সাথে সমলার ঘুম ভাঙ্গে গেছে গা সমলায় কয় ব্যাপার কি এত মজবুত কাঠ ভাঙলো কি করিয়া আরেক বছর তলে পড়িয়া এটা কিল হিলায় আসতেছে টান দিয়ে ফুলারে তুলছে তুললে তো বেটি দেখে দেবো বস্তা বেটির কারা কাগজ জবর ব্যাগটা দিছা হ্যাঁ সমলায় মনে মনে কয় ফুলা আমার মনে হয় আমার স্তনে আল্লাহ গাইবি দুধ দিছে আর এই দুধ খায় তুই বেটা গিয়ে হচ্ছ খাইছো সেই যখন ফুলা খা দেখি কতকাম খাইতা এইটারে বাবা ইচ্ছা মতো খাওয়াইতে সকালবেলা উঠে রঘুনাথরে লয়ে গেছে ফুলের বাগান হাওয়া খাইবার জন্য বাড়ির দুই কাজের মেয়ে আছে ঠিক আছে বাগান যারা দিত গিয়া দেহে সমলার কুলো বাচ্চা একটা একটা কথা বিয়া হয়েছে না বাচ্চা আল্লাহ জানে তার জাতের মাঝে কি তা কাশি কয় আফা বসটারে কয় লয়ে গেছে গা ভাতাল না করে আমার মনে হয় কোন কারণের সাথে গেছে গা পায়া থেকে আমি মিছা কথা কইতাছে আচ্ছা যদি এই কথা সত্য হইতো এইটা হইছে না বিয়া বুঝতে মারা ফুলা কুলো ব্যাপারটা কি আল্লাহ জানে কোন সাথে মাথা লাগাইছে না জানে আয় যাই জিগাই গিয়া এই দুই দাসী উল্টে গেছে বাড়ি কে কইতাছে মনে গো রে দাসী মনে কি হইছে তোরা আমরা কি আসলে ঠিক আছো এইটা কোন কথাটা কইলে না কইতাছে আপনার চরিত্র ঠিক আছে আমরা চরিত্র ঠিক আছে এটা কোন কথাটা তো দিন পরে কইতাছি দেন আপনার বোন যে সমলা সমলার বিয়া দিছলাম এই সারা ফেতু সমলার বিয়া দিলে পৃথিবীর যত রাষ্ট্র আছে সবার কাছে তো দাস কইলে করাবি ও মাতে বিয়া দিছ না তাহলে ভুল হইছে কি এই বানায় কথা কইছ না কেরফুলা তাড়াতাড়ি চলে আসেন আমনের বোন ফুলের বাগানো বইয়া বাচ্চারে দুধ খাওয়াইতেছে যদি আপনার বোনের বাচ্চা না হয় তাহলে তার স্তনের দুধ আরে তুই ভুল দেখছ
বলুন চলে আসেন। 7টা ভাই কই যাচ্ছি দেখতে চাই। 7টা ভাই চলে গেছে ফুলের বাগানে গিয়া লক্ষ্য করে কমলাটা বয়া রইছে ও বাবার গুণ আপেল নগরে গেছে। আর ওই কইতাছে ওর কুলে রঘুনাথ ওকে 12 বছরের জন্য পাঠাবো নিগুণ খান বনবাসে ওই সন্তানটা সহ। যদি সে সতীনারী হয়ে থাকে 12 বছর পরে রঘুনাথকে পাঠাবে আমরা 7 ভাইয়ের দরবারে, তাহলে বিশ্বাস করব সে সত্যি নারী। সন্তান সহ সমলারে ওরে বাবা দিল বনবাসের সমলাই কইতাছে ভাই দোয়া করবা শুধু আমার রঘুনাথের জন্য। রঘুনাথ রে নিয়ে মা বনবাসী হয়ে গেছে। 1 সপ্তাহ রাস্তা চলে গেছে একটা জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলের মধ্যে গিয়েছে প্রতিজ্ঞা করে আল্লাহ যদি আমি সত্যিকারে নারী হয়ে থাকি আমি 12 বছর থাকবো ওই জঙ্গলের মধ্যে। আমার সন্তানকে আমি লালন পালন করে 12 বছর পরে পাঠাবো আমার 7টা ভাইয়ের কাছে। ওই জঙ্গলের মধ্যে মা গাছের লতা পাতা খাওয়া শুরু করেছে। 1 সপ্তাহ যাওয়ার পরে তার স্তনে দুধ বন্ধ হয়ে গেছে। মায়ের মনে মনে চিন্তা করে আমি ভাত খেতে হবে, যদি আমি ভাত না খাই আমার সন্তানের দুধ পাবে না। ওই সন্তানটা নিয়ে আসে চলে গেছে কোথায়? ওই যে গ্রামের পরে গ্রামে গ্রামে ভিক্ষা করে পরে আসে যা রুজি করে ওই সন্তানটা লাগিয়া একটা গাছের তলে বাবা সে সঞ্চয় করতেছে। একদিন করিয়া সপ্তাহ করে মাস করে বছর 1 বছর 2 বছর 3 বছর একটা দুইটা খাই মারে রাস্তাঘাট বাসা আমি না গাছ ভাঙে বাংলা তোমার একটা কিল মারি তুমি দেও আমার কত শক্তি স্কুল যেতাম আবার কাল স্কুল যাইবা মায়ের কয় বাবা কালকে আমি তোমার বই নিতেছি গ্রাম থেকে বাবা একটা বই আনিয়া স্কুলের বাড়িতে স্কুলে কয় বাবা তুমি স্কুলে যাও লেখাপড়া করবা কয় কোন স্কুলে যান কই যে কালকে স্কুলে দেখছিলাম এটা দেখা রঘুনাথ কমাও স্কুলে যাইতেছি ফুল আনতে আমার সাথে কাজে লাগবো কমাও কাজ ওরন বালা স্কুলে গিয়ে কি করতে বললা স্কুলে গিয়ে মাস্টারকে সামনে গিয়ে হলো কব স্যার সালাম আলাইকুম আমি কিল মারতাম সাইনের ভাষা কিল মারে আসসালামু আলাইকুম কইয়া আরে ট্রেন মত টান মারে না সালাম আলাইকুম বা পরিচয় দিবা দিতাম যাই আসসালামু আলাইকুম রঘুজা যাই রে প্রাইমারি স্কুলে রঘুজা
এবার দুটা করতে আছে না মানে হ্যালো ছাত্র, এরা ছাত্র ছাত্রী কাজে লাগবো। আরে না ওই লাগবে কাজে, কাজে লাগলে লাগতে রে। পারবো মানে কইছে না কি জানো, মা কইছে আমরা আসসালামু আলাইকুম কইতাম। এই দেশে দেখো তোর কাজে লাগে না আজকাল লাগে না বলে কাজে লাগলে আইতে রে। আরে না স্কুল কাজ করে না লে আহরা করে এ হরা লে হরা গুন্ডা এই আমি দেখাই পুরো সব পরিস্তা মায়ের কি তুই কম যাতে সব দাম না এনো কম সরু এনো কও সরু আমি যা এখন তুই বা কত করে হুন্যা বলেছে না কত এই দেখ করে দেখ সরু সরায়া সরু সরায়া রোগীতে পড়ায়া এটা তো জানি কই কিনে না মা আমার কইছে সরু সরা এর দাম উইকে আরে বেটা আগামী কাল বেটা সবক আমার দেয় আইলো আর একটা করতে ভালো জানি আগামী কাল কালো স্কুল লাগবো আমার মাথা পাগল বানায় তুই এত ছুটি জায়গা ছুটি হ্যাঁ দাও হ্যাঁ শুনে তো না না তুই এর আর উঠে সব আমরা দেখতেছি আজ তো হুতা ও লাগবে কাজে আমার নাকি শক্তি তা মনে করতে দাম রে খুশি করে স্যার কারণ তুই জানিস না আমি তোর মা, আমি যা হুকুম করবো পালন করতে হবে। আর যদি তুই আমার কথা অমান্য করিস আসর মাঠে এক পুরা দুধের দাবি ছাড়তাম না। রঘুনাথের মা তুমি আমাকে আটকে ফেলেছ, না হয় আমি দেখতাম কেমন সাতটা ভাই। এরপর আমি যেতে চাই মুক্তার শহরে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবা আবার ঘোড়া ছাড়ছে মুক্তাসার শহরে যাবে। কারণ বলতে হচ্ছে একটু টেনে টেনে ওই কিছুক্ষণ যাওয়ার পর একটা রাস্তা দুইটা বন্ধক হয়ে গেছে। এখন তো বাবা কোন রাস্তায় যাবে, এই রাস্তার মতো দাঁড়াইছি। এক লোকের কাছে জিজ্ঞাসা করতেছে ভাই ভাই আমি মুক্তাগাছা শহরে যাব, বলতে পারেন কোন রাস্তা? মুক্তাগাছা শহরে আপনি আমি আজকে নতুন গেছে কিন্তু একটু ঝামেলা আছে, তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি বললে বাইরের পট্টা গেছে তার রাজ কাছারি করে, বাইরের পট্টা গেছে রাজ কাছারি করে, হ্যাঁ। আর ডাইনেরটা আর ফুলের বাগানে। আচ্ছা ফুলের বাগানে খুব ঘটনা আছে। কি ঘটনা আছে? আইনগুড়ালে আছে খুদি বিদেশি পুরুষ ধরা খায়। আচ্ছা বিনা বছরে 14 বছর যে তার কারণ তার জন্য আছে ফেরদৌসা সুন্দরী কাশি বাঁধলে বাগান বেড়া যদি পুরুষ ধরা পড়ে এই বিপদ কিন্তু এলাই নেই। মনে মনে কয় মা কিসে দিয়েছ মামার সঙ্গে ঝগড়া করতে পারবো না, তো ওই আমি কালীর হাতে যাবো না। মামুর ঘরের ভন্ডারে ধরবাম আল্লাহ দেবা। পাতাল নগরে প্রবেশ করেছে।
ওই যে পাতালনগরে যাওয়ার পরে লক্ষ্য করে সিঙ্গি দরজার মতো দানব ফিট করে রেখেছে। রঘুনাথ ওই দানবের সাথে সর্বপ্রথম যুদ্ধ করেছে, যুদ্ধ করিয়া তার মাকে উদ্ধার করেছে, উদ্ধার করিয়া কালো রাজারে কাশ মন্দির ঘরে আটকিয়ে ওই যে তার মাকে পাতালনগর থেকে নিয়ে আসে তার বাবার কাছে, ওই যে সুষম দুর্গাপুরে। ওখানে আসার পরে সবাই লক্ষ্য করে চায় তার 7টা মামাও এসেছে, তার মাও এসেছে, তার বোনও এসেছে। ওই যে রঘুনাথকে পেয়ে তার মাকে পেয়ে সবাই বাবা আনন্দিত হয়েছে। ওই যে ফেতুজার সাথে রঘুনাথের বিয়েটাও হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানাই। দেওরা